সমুদ্রের নিচ দিয়ে বুলেট ট্রেন, যেটা আমাদের আজকের গল্প। ও ট্রেন ভাই, ট্রেন! কত জন্মের পুণ্য করেছিলাম ভাই, এরকম একটা ট্রেনে চাপতে পারছি। লাইটগুলো এখানে ব্লিঙ্ক করছে, সবাই এখানে ছবি তুলছে, অসাধারণ লাগছে, অসাধারণ। আমার ভ্রমণ ডায়েরির পাতায় আজ 10ই ফেব্রুয়ারি, উদীয়মান সূর্যের দেশে আরও একটা বিশেষ দিন। বিশেষ এই কারণেই, আজ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পুরো দিনটাই কেটেছিল জাপানের দীর্ঘতম রেলপথে ওসাকা থেকে সাপোরো যেতে, মানে বঙ্গ মানচিত্রের হিসাবে কলকাতা থেকে কোচবিহার। জাপান আসার আগে দর্শকদের তো বটেই, সেই সঙ্গে রেল ফ্যানদেরও কথা দিয়েছিলাম জাপানের সবথেকে দ্রুতগতি ট্রেন হায়াবুসা ট্রেন জার্নির ব্লগ অবশ্যই করব। দ্রুতগতি ছাড়াও এই বুলেট ট্রেন সমুদ্রের নিচ দিয়ে প্রায় 23 কিলোমিটার পথ অতিক্রম করে বিশ্বের দীর্ঘতম সমুদ্র টানেল দিয়ে। এই পর্বেই রয়েছে বরফের মধ্যে ডুবে থাকা সমুদ্রের ধার ঘেঁষে চলা বিপজ্জনক রেলপথ, যেখানে মুহুর্মুহু আছড়ে পড়ে উত্তাল সমুদ্রের ঢেউ। বিপুলা এ পৃথিবীর কতটুকুই বা জানি, তারই এক টুকরো কাহিনী আজ ওসাকা থেকে সাপোরোর পথে জাপান সিরিজের 7ম পর্বে। উদীয়মান সূর্যের দেশে যদিও এখনও সূর্য উদয় হয়নি, কিন্তু আমরা হাজির হয়ে গেছি আমাদের নতুন গল্প নিয়ে। যে গল্পে আজ আমরা এই ওসাকা থেকে যাব হচ্ছে সাপোরো। ওসাকা থেকে টোকিওর পথে আমাদের ট্রেন রয়েছে, সুতরাং আমাদেরকে পৌঁছাতে হবে হচ্ছে স্টেশন, এবং সেখান থেকে ট্রেন নিতে হবে। ক্যাবে যখন উঠলাম তখন জাপানের সময়সীমা বলছে সকাল 5:54, আর সিন ওসাকা স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময় সকাল 6:11। স্টেশন রয়েছে মাত্র 5 কিলোমিটার দূরত্বের ব্যবধানে। সুবিধা এইটাই যে এই ভোররাতে রাস্তাঘাট প্রায় ফাঁকা। ঠিক সকাল 6টার সময় ক্যাব আমাদের ড্রপ করে দিল সিন ওসাকা স্টেশনে। এখানে আমাদের ট্রেন সকাল 6:11 634 হিকারি, আর জাপানে ট্যাক্সি ভাড়া গুনতে গুনতে হয়ে যাব ভিখারি। ওই যে 6:11 23 নম্বর, আর এই যে প্ল্যাটফর্ম নাম্বার 23-24 দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন 634 শিনকানসেন N700A, আর আমাদের কোচ নম্বর হচ্ছে 16। এই হচ্ছে আমাদের ট্রেন, যেটা ছাড়বে হচ্ছে ঠিক সকাল 6:11, আর এখন টাইম 6:08, 3 মিনিট সময় আছে। এটা হচ্ছে হিকারি ট্রেনের, শুধু মুখটা দেখুন আর হেডলাইটটা দেখুন কীরকম। গল্পটা ছিল হায়াবুসাকে নিয়ে, তাহলে হিকারিতে কেন ট্র্যাভেল করছি এই প্রশ্নটাই মনে আসছে তো? বেশ, তাহলে বুঝিয়ে বলি। ওসাকা থেকে সাপোরো যাবার সরাসরি কোনো ট্রেন নেই। ওসাকা থেকে আগে যেতে হবে টোকিও, তারপর টোকিও থেকে হায়াবুসা বুলেট ট্রেন ধরে হোক্কাইডো, তারপর সাপোরো। পাক্কা 12 ঘন্টার জার্নি। এর মধ্যে দুবার ট্রেন চেঞ্জ করতে হবে। আর ওসাকা থেকে টোকিও যাওয়ার জন্য এটা সেই বুলেট ট্রেন যেখানে জেআর পাস কাজ করে। না হলে এই 3 ঘন্টা জার্নির জন্য খরচ হতো ভারতীয় টাকায় 8,729 টাকা। ইন ফিউচার যদি আপনাদের জাপানে বেড়াতে আসার প্ল্যান থাকে এবং বুলেট ট্রেনে করে এক শহর থেকে আরেক শহরে ট্র্যাভেল করা, কমপক্ষে 7 দিনের বেশি জাপানে থাকা, সেক্ষেত্রে জেআর পাস অ্যাডভান্স অনলাইনে পারচেস করে নিতে পারেন নিজের হোম কান্ট্রি থেকেই। এর জন্য ইজিয়েস্ট উপায় ক্লুক অ্যাপ। ওসাকা থেকে টোকিও রেলপথে দূরত্ব 553 কিলোমিটার, যেটা কভার করতে আমাদের এই বুলেট ট্রেন সময় নেবে 3 ঘন্টা। আর এই যাত্রাপথে রয়েছে আরও 9টা স্টেশন। উদীয়মান সূর্যের দেশে আবারও একটা দুর্দান্ত সূর্যোদয়ের সাক্ষী হলাম এই যাত্রাপথে। আজ খুব সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে আসতে হয়েছে। ঘণ্টাখানেকের এই জার্নির মাঝেই সম্পূর্ণ করলাম শেষ রাতের অসম্পূর্ণ ঘুমটুকু। আর ঘুম যখন ভাঙল, ট্রেন ততক্ষণে পৌঁছে গিয়েছে টোকিওর আগের স্টেশন সিনাগাওয়াতে, যে স্টেশনের সাথে আমার অনেকবার সাক্ষাৎ হয়েছে জাপান সিরিজের প্রথম 4টে পর্বে। টোকিও থেকে আমার পরবর্তী ট্রেন সকাল 9:36। 20 মিনিটের কিছু বেশি সময় থাকবে ট্রেন চেঞ্জ করার, কারণ টোকিও খুব বড় স্টেশন, টোকিও সেন্ট্রাল। শুধু হাওড়া কিংবা শিয়ালদাতেই ঢোকার আগে ট্রেন আউটারে দাঁড়ায় না, আর টোকিও ঢোকার আগেও কিন্তু বুলেট ট্রেন আউটারে দাঁড়ায় সিগন্যাল না পেয়ে। প্ল্যাটফর্ম ক্লিয়ার হবে তারপরে ঢুকবে। হায়াবুসা 13, 9:36, প্ল্যাটফর্ম নাম্বার 20। এটা হচ্ছে 22-23। এবার খুঁজতে হবে হচ্ছে 20, ওই যে লেখা আছে 20-21। এটা হচ্ছে নর্দার্ন সাইডের ট্রেন, এবং এই রুটেই কিন্তু জাপানের বুলেট ট্রেন হায়াবুসা সব থেকে ফাস্টেস্ট ট্রেন এই রুটেই চলে। অলমোস্ট টাইমেই চলে এসেছে আমাদের ট্রেন। আগের ট্রেনটা হবে ক্লিন, এই হচ্ছে রিজার্ভ হায়াবুসা 13। ট্রেন তো না, পুরো আগুন।
এই জার্নিতে আমাদের কোচ নম্বর হচ্ছে 3। যদিও কামরা রিজার্ভ, তবে সেটাতে ওঠার আগেও যাত্রীরা কিন্তু লাইন করেছে, লাইন দিয়ে উঠতে হবে। যখন ট্রেনে ভিড় বেশি থাকে না, তখন এখানে লাইন দিয়েই ওঠে। খাওয়া দাওয়া করার জন্য শুধু কিছু কেনা হলো না, চাপ নেই, সঙ্গে মুড়ি চানাচুর আছে। অ্যাটলিস্ট বুলেট ট্রেনে উঠে মুড়ি চানাচুর তো খেতেই হবে। সকালবেলা এত ভিড় থাকে, তার জন্য মানে প্ল্যাটফর্মে যেরকম ভিড়, টিকিট কাউন্টারে ভিড়, তেমনি এই যে খাবার দাবারের দোকান না, সেখানেও ভিড়, সেখানেও লাইন। আগামীকাল 11 তারিখ জাপানের ন্যাশনাল হলিডে, সব ছুটি। এবার ম্যাক্সিমাম লোক কিন্তু যাচ্ছে হচ্ছে নর্দার্ন সাইডে। মানে আমরা যেমন যাই না উত্তরবঙ্গের দিকে কাঞ্চনজঙ্ঘা দেখতে, তেমনি এরা যায় হচ্ছে নর্দার্ন সাইডে, কারণ ওখানে সবচেয়ে বেশি বরফ পড়ে। আমি যদি ভুল না হই, তাহলে ওই যাত্রাপথের সৌন্দর্য 6 থেকে 7 ইঞ্চি স্ক্রিনে পুরো আগুন লাগিয়ে ছাড়বে। আর এই যে লাল ড্রেস পরা সব লোকরা, এটা হচ্ছে ট্রেনের ক্লিনিং স্টাফ। এখানে রিজার্ভ হোক কিংবা আনরিজার্ভ কামরা, কেউ তাড়াহুড়ো করে ট্রেনে ওঠার চেষ্টা করেই না। ধীরে সুস্থে লাইন মেনটেন করে তারপরে ট্রেনে ওঠে। ট্রেন এখানে দাঁড়াবে খুব বেশি হলে মিনিট 3, তবে সব যাত্রীরা ওঠার পরেই ট্রেন ছাড়বে। আগেও বলেছি, এরা আমাদের থেকে 50 বছর এগিয়ে। এতক্ষণ ধরে কি করছে কামরার মধ্যে? আনরিজার্ভ প্যাসেঞ্জার, গোটা কামরা জুড়ে পুরো আনরিজার্ভ প্যাসেঞ্জারে ভর্তি। আমাদের বন্দে ভারত, আর এখানে হচ্ছে হায়াবুসা বন্দে জাপান। ফার্স্ট টাইম হাই স্পিড ট্রেন, জাপানের হাই স্পিড ট্রেন। মানে এখানে 17x3 এর সিট ক্যাপাসিটি হচ্ছে 51। আর রিজার্ভ কামরাতে ভিড় কীরকম, যাত্রীদের ব্যাগ তোলার ব্যস্ততা। স্পেস দেখুন, লোকের সামনে ট্রলি নিয়ে বসে পড়েছে, ওই জন্য এখানে সিট ক্যাপাসিটি কম। এই যে উঠলাম, যাত্রী ওঠা কমপ্লিট, সার্ট করে ট্রেন ছেড়ে দিল। নামলে থেকেই যেতাম, মানে লাগেজ চলে যেত, আমরা থেকে যেতাম। আগে একটু শান্তিতে বসি বাবা, কত জন্মের পুণ্য করেছিলাম ভাই, এরকম একটা ট্রেনে চাপতে পারছি। ট্রেন ছেড়ে দিয়েছে, এবার একটু প্যাসেঞ্জার থেকে ট্রেন ব্লগারের ভূমিকা অবতীর্ণ হই। এই হুকটায় কাজে লাগিয়েছি আমাদের জ্যাকেটগুলো লাগানোর জন্য। এই স্টাইলটা এখান থেকে কপি করেছি। সামনে স্পেস দেখুন, কতটা স্পেস, ট্রলি এটে গেছে, তারপরেও পা রাখার জায়গা আছে। এই হচ্ছে ফোন চার্জ দেওয়ার জায়গা, বোতল হোল্ডার, ম্যাগাজিন হোল্ডার। ট্রেটা ওয়াইড না, এখানে ল্যাপটপ রেখে কাজ করা যাবে, খাওয়া দাওয়া তো করা যাবেই যাবে। এটাকেও কিন্তু আপ ডাউন করা যাবে, যেরকম মাথার হাইট সেই অনুযায়ী আপ ডাউন করা যাবে। বাটন যেটা প্রেস করে এটাকে আগানো পেছানো করা যাবে। আরও একটা জিনিস কিন্তু এই ট্রেনটায় আছে, আর একটা ফিচার্স আছে, সেটা হচ্ছে সিট রোটেশন ফিচার্স। এইদিকে রয়েছে হচ্ছে লাগেজ স্পেস, এদের কাছে বড় বড় ট্রলি আছে, যদি উপরে না হাঁটে এখানে রেখে দিতে পারবে। ভেস্টিবিউল, এক কামরায় থেকে আরেক কামরায় যাওয়ার জন্য। এদিকে রয়েছে ওয়েস্ট বিন, এখানে রয়েছে একটা সুন্দর বেসিন, লাইট রয়েছে, সেন্সার রয়েছে, হ্যাঁ হাত রাখলেই হয়ে যাবে। হ্যান্ড ড্রায়ার। এদিকে রয়েছে টয়লেট, এটা হচ্ছে মেল ফিমেল কমন টয়লেট। এদিকে রয়েছে লেডিস টয়লেট, এদিকেও একটা বেসিন রয়েছে, এটা কিন্তু লেডিস সেকশনের জন্য ছবি দেওয়া আছে। আর এইদিকে রয়েছে মেল টয়লেট, দরজা ক্লোজ ওপেন। এখানে ব্রেইল পদ্ধতি ইউজ করা হয়েছে। এখানে রয়েছে বেবি রাখার জায়গা, যারা বেবি ক্যারি করে, ছোট্ট একটা বেসিন রয়েছে। আর এখানে সব নানা রকম বাটন রয়েছে। জাপান আসার একদিন পরে আমি মোটামুটি বাটনগুলো কাশিয়ে গেছিলাম, কোন জায়গায় ধোবো, কতটা স্পিডে ধোবো, সব এখানে সব কিছু ফাংশন রয়েছে। আর এখানে যে ফ্লাশ করবে না, এখানে কিন্তু ফ্লাশের কোনো বাটন নেই, যা সেন্সার আছে, হাতটা দিলে হবে এখানে। দুর্ধর্ষ টয়লেট, একদম চাকাচাক ক্লিন। এই কামরাটায় কী কী রয়েছে, এই যে কামরা নাম্বার 6, 7, 8, 9, 10, এটা হচ্ছে পুরো ট্রেনের লেআউট। কোন কামরায় কি রয়েছে, গাইড টু ট্রেন, 1-এ কী রয়েছে, 2-এ কী রয়েছে, 3-এ কী রয়েছে, মানে কোন কামরার কোথায় কী রয়েছে। গ্রিন কার হচ্ছে এর 9 নম্বর কামরা, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস যাকে বলে, এই যে গ্রিন ক্লাস। দেয়ার আর নো ভেন্ডিং মেশিন অর কিয়ক্স অন দ্য ট্রেন, এটার মানে হচ্ছে এই ট্রেনে কোনো প্যান্ট্রি গান নেই। তো নর্মালি জিআর পাস না থাকলে এখানে ভাড়া পড়বে হচ্ছে 14,000 টাকা। টোকিও থেকে এই হায়াবুসা ট্রেন ধরে আমাদের গন্তব্য সিন হাকোদাতে হুকোতো। দূরত্ব 876 কিলোমিটার, মানে আমাদের হিসেবে কলকাতা থেকে ভাইজ্যাগ। এই দূরত্ব অতিক্রম করতে বুলেট ট্রেন সময় নেবে 3 ঘন্টা 57 মিনিট। এই টোকিও থেকে ওই সাপোরো যেতে ট্রেন ভাড়াই পড়ে যাবে হচ্ছে প্রায় সব মিলিয়ে ভারতীয় টাকা 20,000। এই জন্য জাপান যারা আসছেন তারা কিন্তু রেল পাস অবশ্যই করবেন। আর এই রুটে ট্রেন যে কতটা গুরুত্বপূর্ণ এবং টিকিট না পেলে প্যাসেঞ্জারদের কী শোচনীয় অবস্থা হয় সেটা শেয়ার করব পরবর্তী কোনো একটা পর্বে। আর যদি ওয়ার্ল্ডের ফাস্টেস্ট ট্রেনের কথাই বলি, সেক্ষেত্রে এই মুহূর্তে শীর্ষে রয়েছে চায়না, ফ্রান্স এবং জাপান। আর জাপানে চলা অনেক রকম বুলেট ট্রেনের মধ্যে ফাস্টেস্ট ট্রেন এই হায়াবুসা। এটাও শিনকানসেন বুলেট ট্রেনের একরকম আধুনিক ভার্সন। এর রোলিং স্টক H5 সিরিজের 10 কার, মানে প্রতিটা ট্রেনে কামরার সংখ্যা 10টা করে। যাত্রী বহন ক্ষমতা 731 জন, ম্যাক্সিমাম স্পিড 320 কিলোমিটার প্রতি ঘন্টা, পাওয়ার 12,874 HP, অ্যাক্সেলারেশন 1.06 মাইল পার সেকেন্ড, ইলেকট্রিক সোর্স ওভারহেড পেন্টোগ্রাফ,
আর ট্র্যাক 1435 স্ট্যান্ডার্ড গেজ। এই যে 270 কিলোমিটার স্পিডে ট্রেন চলছে, হালকা জল কাঁপছে, হালকা 316, চরম ট্রেন ভাই, চরম। শহর থেকে যখন ট্রেনটা একটু বাইরের দিকে যাচ্ছে, প্রচুর বরফ। এখনও তো আমরা নর্দার্ন সাইডে পৌঁছাইনি। ঘণ্টা চারেকের এই ট্রেন জার্নিতে ডেডিকেটেড কোনো প্যান্ট্রি কার না থাকলেও ওই ট্রলি করে রেলের কর্মী বিভিন্ন রকম খাবার আর পানীয় বিক্রি করছিল। আমরা নিলাম 2 কাপ কফি, আর খাবার বলতে টোকিও স্টেশন থেকে কেনা হানি ব্রেড। কিন্তু মন তখন অন্য কিছুই চাইছিল। উজবেকিস্তানের অ্যাফ্রোসিয়াব, রাশিয়ার সাপসান, ইন্দোনেশিয়ার হুসের মতোই আমার 4 নম্বর বুলেট ট্রেন জার্নিটাও সেলিব্রেট করলাম মুড়ি আর চানাচুরের প্যাকেট খুলে। কথা ছিল যে জাপানে বুলেট ট্রেনে ট্রাভেল করার সময় মুড়ি চানাচুর অবশ্যই খাবো। এখন ট্রেনের স্পিড হচ্ছে 316, অতএব মুড়ি চানাচুরের প্যাকেট খোলো, হালকা চানাচুর মিশিয়ে নিলাম। হ্যাঁ, ট্রেন নোংরা করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। যে ট্রেনে যদি একটা মুড়ির কুচিও পড়ে সেটা তুলে রাখবো। তো ট্রেনকে পরিষ্কার রাখার দায়িত্বটা আমাদের, কারণ যেন নাম খারাপ না হয় যে ভারতীয়রা এসে মানে নোংরা করেছে, এটা নাম খারাপ না হয়। বাইরে লাগাতার স্নোফল, চারিদিক বরফে ঢাকা, তার মধ্যে চলছে আমাদের ট্রেন ঘন্টায় 300 কিলোমিটার বেশি স্পিডে। সময় বেলা 12:38। আমাদের ট্রেন ছেড়ে দিল আমাদের যাত্রাপথের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন শিন আমরি। নামতে যাচ্ছিলাম, দেখলাম গেট বন্ধ হয়ে গেল। যাই হোক, শিন আমরির পরে আমাদের ট্রেন ননস্টপ চলবে এবং আবার এই ট্রেন স্পিড নেওয়ার পরে দরজা লক হয়। শিন আমরির পরে আমাদের ট্রেন ননস্টপ চলবে এবং গিয়ে পৌঁছাবে হচ্ছে হাকোদাতে। আমাদের ট্রেন ছেড়ে দিল সিন আওমরি স্টেশন। পরবর্তী এবং শেষ স্টেশন সিন হাকোদাতে হুকোতো। জার্নি পাক্কা 1 ঘন্টার। উদাহরণ হিসাবে ধরে নিন আপনি এসপ্ল্যানেড থেকে হাওড়া যাচ্ছেন, ট্রেন ছাড়ল মহাকর্ণ স্টেশন, এরপর আসবে হাওড়া স্টেশন, আর এর মাঝখানে মেট্রো গঙ্গার নিচ দিয়ে যাবে। এখানে গঙ্গা নেই, রয়েছে সুগারু প্রণালী, যা সমুদ্রপথে যুক্ত করেছে জাপান সাগরের সঙ্গে প্রশান্ত মহাসাগরকে। এই প্রণালীর একদিকে রয়েছে জাপানের হনশু আইল্যান্ড, যার স্টেশন সিন আওমরি, এবং প্রণালীর ওই পারে রয়েছে হোক্কাইডো আইল্যান্ড, যার স্টেশন সিন হাকোদাতে হুকোতো। 1954 সালে এই সুগারু প্রণালী পার করার সময় তোয়ামোরু নামের একটি জাহাজ এই প্রণালীতে ডুবে যায়, যার ফলে প্রায় 1500 মানুষের প্রাণহানি হয়। 1971 সালে সেপ্টেম্বর মাসে এই টানেল নির্মাণের প্রস্তুতি নেওয়া হয় এবং 13ই মার্চ 1988 এই টানেল নির্মাণ সম্পূর্ণ হয়। নাম দেওয়া হয় সেইকান টানেল। টানেলটির মোট দৈর্ঘ্য 53.85 কিলোমিটার, তবে সমুদ্রের নিচে রয়েছে 23.3 কিলোমিটার রেলপথ। টানেলটি রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 240 মিটার নিচে এবং বুলেট ট্রেনের ট্র্যাক রয়েছে সমুদ্রতল থেকে আরও 100 মিটার নিচে। আজ থেকে 36 বছর আগে এই আন্ডারসি টানেল প্রথম তৈরি করেছিল জাপান, যেটা এখনও পর্যন্ত বিশ্বের দীর্ঘতম আন্ডারসি টানেল। এই টানেল দিয়ে যাওয়ার সময় ট্রেনের গতি থাকে 140 কিলোমিটার প্রতি ঘন্টা এবং জাপানের 500 টাকার কয়েনে এই সেইকন টানেলের ছবি রয়েছে। যদিও কিছু দেখা যাবে না, কারণ টানেলে পুরোপুরি অন্ধকার, জাস্ট ফিল হবে যে হ্যাঁ ট্রেন যাচ্ছে। এরপর 2016 সালে আরও একটি দেশ আলস পর্বতমালার ভেতর দিয়ে তৈরি করে 57 কিলোমিটার বিশ্বের দীর্ঘতম রেল টানেল, নাম গোথার্ড টানেল। আজকের দর্শকদের কি জানা আছে সেই দেশের নাম? যদি জানা থাকে তাহলে লিখে ফেলুন কমেন্ট সেকশনে। বেলা 1:30 নাগাদ ট্রেন আমাদের পৌঁছে দিল আমাদের গন্তব্য সিন হাকোদাতে হুকোতো স্টেশনে। টোকিও থেকে সাপোরোর পথে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের সিন হাকোদাতে হুকোতো স্টেশনে। সেই সাথে টোকিও থেকে আমাদের 4 ঘন্টা পথ চলা সম্পূর্ণ এবং আমাদের পরবর্তী ট্রেন রয়েছে এই সিন হাকোদাতে হুকোতো থেকে সাপোরোর পথে। এটাই এই যাত্রাপথের নর্দার্ন সাইডে এই ট্রেনের শেষ স্টেশন। এই হচ্ছে ট্রেন, জাস্ট মুখটা দেখুন ট্রেনের, পুরো অ্যারোডাইনামিক লুক। এই স্টেশন থেকেই আমাদের পরবর্তী অর্থাৎ তৃতীয় ট্রেনের জার্নি হবে সাপোরোর পথে ঠিক বেলা 1:50 এতক্ষণ পর্যন্ত গল্প আলাদাই ছিল। এটা হচ্ছে সাপোরো যাওয়ার লাইন। হ্যাঁ, লিমিটেড এক্সপ্রেস আসবে এখানে। কত টেম্পারেচার দেখাচ্ছে এখানে -2, এবং যত আমরা নর্দার্ন সাইডে যাব না তত বরফ আস্তে আস্তে বাড়বে। সিন হাকোদাতে হুকোতো থেকে সাপোরো আরও 3.5 ঘন্টার ট্রেন জার্নি। ধরে নিন ওই মালদা থেকে এনজিপি। এই রুটে চলে জাপানের আরও একটা ট্রেন যার নাম লিমিটেড এক্সপ্রেস। জেআর পাস কাজ করে, তবে জেআর পাস না থাকলে এই ট্রেনের টিকিট অনলাইনে অ্যাডভান্স কেটে রাখা যায় ক্লুক অ্যাপ ব্যবহার করে। খরচ পড়বে ভারতীয় টাকায় 5,726 টাকা। কিন্তু মন জানতে চায় যে এই বরফের মধ্যে আদৌ কি ট্রেন চলবে না ক্যান্সেল হবে।
এইটা কিন্তু ডিজেল ইঞ্জিন। ক্যান্সেল হওয়া তো অনেক পরের কথা, বরফের পাহাড় পেরিয়ে ট্রেন এসে পৌঁছালো, তাও আবার রাইট টাইমে। দুনিয়ার লোক তো লাগেজ রেখে দিয়েছে, মালগাড়ি। এই বরফের মধ্যেও ট্রেন টাইমে চলছে, একদম পারফেক্ট টাইমে। আমাদের আজকের এই জার্নিতে প্রত্যেকটা ট্রেনের টিকিট অ্যাডভান্স বুক করা ছিল বলে সিট নিয়ে কোনো সমস্যা হয়নি। লাগেজটা সাইড করে জানলার ধারে সিটে বসার অপেক্ষা, তারপর আর কোনো কথা বলার অবকাশ নেই, শুধু দেখে যাওয়া। রাস্তা আর রেল লাইন ছেড়ে বাকি সব কিছুই বরফের নিচে। প্রত্যেক বছর জাপানের নর্দার্ন সাইডে এই দৃশ্য খুবই কমন। রেল স্টেশন, প্ল্যাটফর্ম, ঘরবাড়ি সব কিছুই কয়েক ফুট বরফের নিচে। তবে মন বলছে এ তো সবে শুরু, সামনে অপেক্ষা করছে অন্যরকম পরিবেশ, যা দেখা কিংবা দেখানোর সুযোগ এর আগে কোনোদিন হয়নি। ট্রেনের ভেতরে হিটার রয়েছে বলে বাইরের ঠান্ডার আঁচটুকু অবধি ফিল হচ্ছে না। চারিদিকে জমা বরফের মধ্যে দিয়ে যেন পিছলে চলেছে আমাদের এই হুকোতো এক্সপ্রেস। 318 কিলোমিটার যাত্রাপথ সম্পূর্ণ করতে আমাদের এই ট্রেন সময় নেবে 3 ঘন্টা 40 মিনিট এবং এই যাত্রাপথে রয়েছে 12টি স্টেশন। যদিও এই ট্রেনগুলোকে বলা হয় লিমিটেড এক্সপ্রেস, তবুও এর পোশাকি নাম KIHA 261 সিরিজের DMU ট্রেন, যাতে রয়েছে 7টি কামরা। আর এই ট্রেনের স্পিড 130 কিলোমিটার প্রতি ঘন্টা। ওয়েদার প্রেডিকশন মেনে একটু পরে শুরু হলো স্নোফল। চটপট ডায়েরির পাতা খুলে নোট লিখলাম, জীবদ্দশায় এখনও অবধি পৃথিবীর সবথেকে সুন্দরতম ট্রেন জার্নির সাক্ষী হচ্ছি। বরফ কিংবা ট্রেন এগুলো তো ছিলই, এরপর সঙ্গ নিল সমুদ্র, উচিউরা উপসাগর, যার অবস্থান জাপানের হোক্কাইডো আইল্যান্ডের দক্ষিণ পূর্বে। উচিউরা উপসাগর প্রশান্ত মহাসাগরেরই অংশ। এর আশেপাশে রয়েছে বেশ কিছু আগ্নেয়গিরি, যার মধ্যে বিখ্যাত মাউন্ট উসু। সমুদ্রের ধার দিয়ে ট্রেন চলছে এরকম কিছু স্পিডে, আর এত বরফ তো ট্রেনের হাওয়ায় সব উঠছে। ট্রেন যদি এখানে ডিরেল্ড হয় তাহলে পুরো সমুদ্রের মধ্যে গিয়ে পড়বে, জাস্ট ভাবা যায়। তুই কি জানিস ভালোবাসা কি করে যে হয়? তুই কি বুঝিস আমার মন কি বলতে যে চাই? শুধু আমি জানি তুই ছাড়া আমি, চাঁদ ছাড়া পৃথিবী অন্ধকারময়। প্রেম কি বোঝে প্রেমিকার খোঁজে, কত যেন না মেলা উত্তরের মিল। সকাল আর সন্ধ্যায় আবার গন্ধে মিশে যত চিন্তারা তোকে খোঁজে, যত ইচ্ছেরা তোকে বোঝে। আমি জানতে চাই তোর চাওয়া, আমি পেতে চাই তোর ছায়া। শুধু আমি জানি তুই ছাড়া আমি, চাঁদ ছাড়া পৃথিবী অন্ধকারময়। প্রেম কি বোঝে প্রেমিকার খোঁজে। সময় ঘড়ি বলছে 4:57। আমাদের ট্রেন সাপোরো পৌঁছানোর টাইম হচ্ছে 5:30। আমরা চলে এসেছি কাছাকাছি। সাপোরোয় হোটেল তো বুক করেছি, কিন্তু নামার পরে ঠান্ডা কত লাগবে, কারণ এখানে যারা এসছে না সবার কাছে একটু মোটা মোটা জ্যাকেট, ভালো ভালো জ্যাকেট। ট্রেন স্লো চলার জন্য ক্ষমা প্রার্থী, কি নাকি এখানে ট্রেন স্কিড করছে, যেটা সমস্যা আছে, বলছে ট্রেন স্লো চলার জন্য ক্ষমা প্রার্থী। সূর্যোদয় থেকে সূর্যাস্ত বিকেল 6:45 নাগাদ সাপোরো স্টেশন পৌঁছে আমাদের যাত্রা শেষ হলো। সময় বিকাল 5:41। আমাদের যাত্রা শেষ হলো এই সাপোরো স্টেশন পৌঁছে। বাইরে ঠান্ডা যে কী লেভেলের সেটা বলছি না। একটা জলের বোতল যখন জল খাচ্ছি মনে হচ্ছে বরফ খাচ্ছি, বরফ এত ঠান্ডা। গুগল ম্যাপ মেনে দেখে নিলাম, এখান থেকে হোটেল হচ্ছে 900 মিটার, হেঁটেই যাওয়া যায়। এই হচ্ছে সাপোরো স্টেশনের বাইরে। এখানে ট্যাক্সি স্ট্যান্ডও রয়েছে, সবাই ট্যাক্সির অপেক্ষায়, বাট আমরা লাগাবো হচ্ছে হাঁটা।
টোকিও, ওসাকা কিংবা হিরোশিমা কোথাও ছিল না। এখানে মানে সারাদিনই স্নোফল হয়েছে। রাস্তা কোথায়, তো পুরো স্নো। টোকিও থেকে সাপোরোতে এসেছিলাম জাপানের স্নো ফেস্টিভ্যাল কভার করব বলে। এই শহরে পা রাখার পর বুঝলাম স্নো ফেস্টিভ্যালের তাৎপর্য। রাস্তা বলে কিছুই নেই, সবটাই সাদা বরফের চাদরে মোড়া। আলো ঝলমলে এই সন্ধ্যা ঠিক যেন ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ইউরোপের কোনো শহর। স্টেশন থেকে হোটেল খুব বেশি দূরে ছিল না, তবে বরফ জমা রাস্তায় ব্যাগ টানতে একটু বেশি কসরত করতে হচ্ছিল বইকি। তবে সব প্রতিকূলতা পেরিয়ে ভালোই ভালো হোটেলে পৌঁছালাম। হোটেল আগেই বুক করে রেখেছি, আর এই ব্যাপারে সাহায্য নিয়েছি ক্লুক অ্যাপের, কারণ ক্লুক থেকে অ্যাকোমোডেশনও বুক করা যায়। 7 দিনব্যাপী এই স্নো ফেস্টিভ্যালের সময় সাপোরো শহরে বিদেশি ট্যুরিস্টদের আগমন হয়, সেই কারণে হোটেল এখানে খুবই কস্টলি। টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না এমনই কিছু ব্যাপার। ছবিতে খুব সুন্দর লাগছিল, ঠিক আছে, অনেক বড় বড় লাগছিল, কিন্তু বাস্তবে রুম অনেকটা ছোট। মানে এখানকার যা প্রাইস তার তুলনায় ছোট। কাজ করার জন্য এটুকু ঠিক আছে, মানে ছোটো ফ্রিজ রয়েছে, এখানে টিভি রয়েছে, আর এদের যে ট্যারিফ তার সঙ্গে ব্রেকফাস্ট আমরা ইনক্লুড করে নিয়েছিলাম হোটেল বুক করার সময়। এই বরফ, সমুদ্র, রেলপথ এইসব দেখার জন্য দূরে আসা। সারাদিনের জার্নির পর ক্লান্তি আর খিদে দুটোই ছিল চরমতম। খানিক বিশ্রামের পর আবারও বেরিয়ে পড়লাম একটা রেস্তোরাঁ সন্ধানে। আলো ঝলমলে শহর সেলিব্রেট করছে স্নো ফেস্টিভ্যাল। এই শহরে ট্রামও চলে। হোটেলের খুব কাছেই রয়েছে এই শহরের সাবওয়ে স্টেশন ওডোরি। অচেনা পথঘাটের সঙ্গে পরিচয় বৃদ্ধি করতে করতে হাজির হলাম এই শহরের একটা ভারতীয় রেস্তোরাঁতে। আগেও বলেছি, জাপানের প্রায় সব শহরেই ভারতীয় রেস্টুরেন্ট রয়েছে। খরচ কিছুটা বেশি হলেও স্বাদ কিংবা গন্ধ থেকে বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। বাটার নান সঙ্গে চিকেনের আইটেম জাস্ট জমে গেল। খাওয়া দাওয়ার পর ফিরে এসে আজ বড্ড ক্লান্ত। ফিরব বরফ ঢাকা শহরের গল্প নিয়ে পরের পর্বে খুব তাড়াতাড়ি। আর নতুন গল্পের আপডেট পেতে আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নেবেন খুব শিগগিরই।